This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1932 সেপ্টেম্বর তখনও বাতাসে হিমহিম ভাব আসেনি, কিন্তু ব্রিটিশদের হারে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল চট্টগ্রামের মেয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার। ইউরোপিয়ান ক্লাবে সেখানে বিপ্লবী যে বিস্ফোরণ হয়েছিল তার নেত্রী প্রীতিলতা। একটা প্রশ্ন রয়েছে, কেন মাস্টারদা সূর্য সেন এই বিপ্লবে অর্থাৎ এই যে হামলা হয়েছিল তার নেতৃত্বে প্রীতিলতাকে রেখেছিলেন? তার উত্তর হলো যাতে প্রীতিলতা ওয়াদ্দেদারকে দেখে বাকি মেয়েরাও এগিয়ে আসে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে। এবার একটু চিত্রটা বদলাই। 2025 নভেম্বর মুম্বাইয়ের স্টেডিয়াম। মেয়েরা জিতলেন এবং জেতার পর বললেন, আমাদের এই জয় দেখে যদি বাকি মেয়েরা এগিয়ে আসে। যাকে দেখতে নারী তার চলন বাঁকা টাইপের প্রশ্ন। গোটা টিমটাকে এতগুলি মেয়ে, এক ঝাঁক মেয়ে, তাদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্য থেকে শুধু পরিযায়ী শ্রমিক যায়নি, শুধু আইটি ওয়ার্কার যায়নি, বহু খেলোয়াড় চলে গেছে। বাংলা ছেড়ে ছাত্র, শিক্ষক, খেলোয়াড় সবাই চলে যাচ্ছে। হ্যাঁ, শুধু এখন মুখ্যমন্ত্রীর যাওয়ার পালা বাকি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস, তারা ক্রীড়ামন্ত্রী, যেভাবে প্রত্যেক খেলোয়াড়কে চাকরি দেয়া দেখেছেন। এবার যিনি যেখানে সাফল্য দেখাচ্ছেন সেখানে চাকরি দিচ্ছে সরকার, কোনোদিন আগে দেয়নি। এয়ারপোর্ট থেকে সম্বর্ধনা দিয়ে শহরে নিয়ে আসা হবে। আর পরশুদিন দীনবন্ধু মঞ্চে, ও যদি কালকে আসে তাহলে পরশুদিন সকালের দিকে 11টা বা 11:30 একটু সুটেবিলিটি টাইমটা জেনে নিচ্ছি, জেনে তাকে আমরা নাগরিক সম্বর্ধনা। আমরা রিচাদিকে নিয়ে খুব প্রাউড এখন ফিল করছি। কালকে ম্যাচটা খুব ভালো খেলেছে, সবাই ভালো খেলেছে। রিচাকে নিয়ে আমরা আসছি, আমাদের শিলিগুড়ির গর্বের শেষ নেই। কিন্তু রিচাকে যদি আমরা সেইভাবে দেখি তাহলে রিচা কিন্তু ছোট্ট শহর থেকে উঠেছে ও নিজে, এবং তার সঙ্গে ওর বাবা সবচাইতে বেশি হেল্প করেছে। যে শহরের মাঠে রিচার ব্যাটেখড়ি, যে শহরের পাঠশালা থেকে বিশ্বকাপের ফাইনালে রিচার বিশাল ছক্কা, সেই ছক্কা হাঁকানোর মাঠ স্মৃতির পাতা উল্টাচ্ছে। স্মৃতির পাতা উল্টাচ্ছেন রিচার প্রাক্তনী। মানে স্বপ্নটা দেখাটাই সত্যি হলো ফাইনালি। রিচা হলো বাঙালির এই মুহূর্তে মানে একমাত্র প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সো রিচার জন্য অনেক অনেক শুভেচ্ছা। রিচা অসাধারণ ক্রিকেট খেলেছে। The 1983 moment for us also, you know, when Kapil Dev won it for the first time. Now Harmanpreet has won it for us. Richa and Shefali, I'd like to congratulate because they've got the under-19 World Cup and the Senior World Cup. নেতারা রিচার ছবি পোস্ট করছেন, যেমনটা হচ্ছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ অথবা অন্ধ্রে। জেমাইমা, দীপ্তি অথবা শ্রীচরণীদের ছবি পোস্ট করে মেয়েদের আলোয় নিজেদের রাঙিয়ে নিচ্ছেন নেতারা। জনৈক ইস্প্রিত বলবীর ফেসবুকে লিখছেন, আমি আমার ছেলেকে বলবো জেমাইমার মতো ক্রিকেট খেলতে। একটা গল্প বলি আপনাদের। আগে ক্রিকেটে আন্ডার আর্ম বল করার চল ছিল, হাত ঘুরিয়ে নয়। একদিন এক ঘটনা ঘটল। কি ঘটনা? ইংল্যান্ডের এক কাউন্টি ক্রিকেটার, তাকে বল করছিলেন তার বোন। তার সেই ব্রিটিশ বোন স্কার্ট পরেছিলেন, ফলে ওই টেকনিক্যালি এইভাবে তার বল করতে অসুবিধা হলো। তখন তিনি উপায়ান্তর না দেখে হাত ঘুরিয়ে বল করলেন। ওই শুরু হলো ক্রিকেটে হাত ঘুরিয়ে বল করা। মানে একজন মহিলার হাত দিয়েই কিন্তু ক্রিকেটে এই হাত ঘুরিয়ে বল করার চল। সেই মেয়েরাই গতকাল, ভারতের মেয়েরা গতকাল বিশ্ব জয় করলো, আমরা দেখলাম। কিন্তু সেই দিনই ঝাড়গ্রামে সদ্যজাত কন্যাকে বিষ খাইয়ে দিলেন। মালদার মহিষবাথানি গ্রামের মেয়েরা রাস্তায় নামলেন। কেন? রাস্তা নেই, যাতায়াত করতে পারেন না। ফলে ক্রিকেট তো অনেক দূরের কথা, তারা গন্তব্যেই পৌঁছতে পারছেন না, ন্যূনতম স্কুলেও যেতে পারছেন না। ভাবুন বৈপরীত্যটা। নাতনির মুখে বিষ ঢেলেছেন ঠাকুমা এই বাংলায়, এই 2025 সালে। ঘটনা টাটকা, দুদিন আগের খবর। অভিযোগ, ছেলের মেয়ে হওয়ায় ক্ষিপ্ত মালা মল্লিক বৌমার ওপর শুরু করেন মানসিক নির্যাতন। সদ্যজাত নাতনির মুখে ঢেলে দেন বিষ। একরত্তি মেয়েকে ভর্তি করা হয় হাসপাতালে। জমে মানুষের টানাটানি চলছে এখনও। তারপর এই বাংলার আর একটা ছবি, ওল্ড মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম। তেমন নাম করা জায়গা নয়, কিন্তু সেই মহিষবাথানি খবর এসেছে সেখানকার মেয়েদের জন্য। সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে রাস্তা নাকি বেজায় খারাপ, অল্প বৃষ্টি হলেই জল জমে।
কদিন আগেই পথ চলতে গিয়ে জখম হয় কিছু স্কুল পড়ুয়া। সোমবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে পথেই। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। নেমেছি রাস্তার জন্য, আমাদের রাস্তাটা প্রচুর খারাপ হয়ে আছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। যেদিন বৃষ্টি হচ্ছে ওদিন জলে যদি ওরা পড়ে যায় তাদেরকে বাড়ি ফেরত আসতে। আগুন জ্বালিয়ে ভিতরের জমে থাকা আগুন বের করেছে মহিষবাথানি। পথ চলতে গিয়ে জখম স্কুল পড়ুয়ারা বুঝেছে তাদের মা কাকিমারা প্রতিবাদ করছে, কিন্তু যারা বুঝলে রাস্তা সারাই হবে তারা কি বুঝেছেন? অনেক বাচ্চা স্কুলে যেতে গিয়ে আঘাতজনিত হচ্ছে, বিভিন্ন ক্ষত হয়ে যাচ্ছে বাচ্চাদের। তো প্রত্যেকটা মাই কিন্তু এখানে হাজির আছেন তাদের বাচ্চার দুঃখ কষ্ট দেখার জন্য। দুঃখিত যে আমার পঞ্চায়েত থেকে 3 থেকে 4 কিলোমিটার করে দেওয়ার রাস্তা সম্ভব নয়। পঞ্চায়েত প্রধান নিচে একজন মহিলা, মহিলাদের আগের কারণ তিনি বুঝছেন, কিন্তু সাফাই দিচ্ছেন একা পঞ্চায়েতের পক্ষে রাস্তা সারানো সম্ভব নয়। রাজ্য সরকারের সাহায্য প্রত্যাশা করছেন পঞ্চায়েত প্রধান। শাসক তৃণমূল কিন্তু বিরোধীদের খোঁচা দিচ্ছে। পঞ্চায়েত যেহেতু বিজেপি কংগ্রেসের দখলে, তাই তৃণমূলের দাবি উন্নয়নের টাকা নাকি বিরোধীরা জলে দিচ্ছে। এলাকার পঞ্চায়েত সমিতি, বিধায়ক, সাংসদও যেহেতু বিজেপির, তাই তৃণমূল আক্রমণে কোনো রেয়াত করছে না। ওই জিপি আমাদের ক্ষমতায় নেই, জিপি চালাচ্ছে বিজেপি এবং জাতীয়তাবাদী কংগ্রেসের লিডার একসাথে হয়ে চালাচ্ছে। বিজেপির বিধায়ক আছে, পঞ্চায়েত সমিতিতে কাজ করতে যাচ্ছি, সেখানেও বিজেপি আর কংগ্রেস জোট করে চালাচ্ছে। এমপি বিজেপির, আমাদের জেলা পরিষদ আছে, কিন্তু কাজটা যে করবে ডিপিআর তৈরি করতে গেলেও সেটার জন্য নিচের স্তরে সহযোগিতা লাগে। সম্পূর্ণভাবে বিধায়কের অঙ্গুলি হিলনিতে ওরা কাজ করছে চাইছে না এবং কাজ করতে গেলে বাধা দেয়। আজকে রাস্তা কেন হচ্ছে না? এগিয়ে বাংলার কথা বলা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন যে ভারতবর্ষের মধ্যে সবথেকে উন্নয়নশীল রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এটাকে তার নজির। প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা বন্ধ আছে, ওই স্কিমে যদি চালু থাকতো তো গ্রাম বাংলার রাস্তা হতো। রাজ্য সরকার, এখানকার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, এই সরকার বাংলা থেকে বিদায় নেবে। সে এক সময় ছিল যখন টাকা লাগলে গৌরী সেনদের অভাব ছিল না, কিন্তু এখন গৌরী সেন তো সরকার টাকা না দিলে কি পঞ্চায়েত চলবে? এই প্রশ্ন বিজেপি তুললেও মহিষবাথানির মানুষ কি বুঝতে পারছেন তাদের রাস্তা সারানোর প্রতিশ্রুতি মিললেও সেই প্রতিশ্রুতি পূরণ কবে হবে তার গ্যারান্টি নেই। ঠিক যেমন ঝাড়গ্রামের হাসপাতালে শুয়ে থাকা সদ্যজাত মেয়েটা কি বোঝাচ্ছে, যতই ভারত মেয়েদের বিশ্বকাপ জেতায় আলোয় ভাসুক, আলোর নিচে অন্ধকারের মতোই সে নীলকণ্ঠ হয়ে জীবনের জন্য লড়ছে। গয়া দণ্ডপাঠ ও সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর নিয়ে তুমুল বিতর্ক চলছে, রাজনৈতিক তরজা চলছে, তালিকা নিয়ে অনেক কথা হচ্ছে। এরই মাঝে আরও একটা তালিকা শাসক দলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, দাগিদের তালিকা। এর আগে শিক্ষকদের আর এখন শিক্ষাকর্মীদের তালিকা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ তৃণমূল নেতাদের নাম রয়েছে, শুধুমাত্র নিজেদের কেন, পরিজনদের নামও রয়েছে এই দাগিদের তালিকায়। ভোট এগিয়ে আসছে, মঙ্গলবার থেকে ভোটার তালিকা হাতে বাড়ি বাড়ি স্যার। এর মধ্যেই সোমবার রাজ্যের আরেক কমিশন আরও একটা তালিকা প্রকাশ করলো। কি অদ্ভুত মিল, এই তালিকাতেও যাদের নাম আছে তারাও পাকাপাকিভাবে হারাচ্ছেন, তবে ভোটের অধিকার নয়, চাকরি। রাজ্য স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করলো 2016 সালের দাগি শিক্ষাকর্মীদের তালিকা। তালিকা অনুযায়ী 2016 প্যানেলে 3512 জন দাগি শিক্ষাকর্মী। ওএমআর জালিয়াতি ও সুপারিশপত্র ছাড়া চাকরি 2591 জনের। র্যাঙ্ক জাম্প ও আউট অফ প্যানেল 921 জন। শিক্ষাক্ষেত্রে দাগি তালিকাতেও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, কারণ শিক্ষকদের মতোই এই দাগি তালিকাও আলো করে আছেন শাসক দলের নেতাকর্মী ও তাঁদের আত্মীয়রা। এই যেমন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক, তাঁর পুতো ভাই শান্তনু মালিকের নাম তালিকায়। শান্তনু মালিক আবার গোবিন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান, কিন্তু তালিকা নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই। বাড়ি বা পঞ্চায়েত অফিস, কোথাও পাত্তা নেই তার। বিধায়ক দাদা বলছেন সব মিথ্যে, একদম সর্বত মিথ্যা কথা। এটা নিয়ে আমি কোনো বক্তব্য বলবো না। আমার ভাই আমার দিক থ্রুতে চাকরি পেয়েছে, এটা একদম সর্বত মিথ্যা কথা। তিনি তখন সুষ্ঠুভাবে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিল। তৃণমূল শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায়ের ছেলে অর্ণব মুখোপাধ্যায়ের নাম দাগিদের তালিকায়, তাঁরও দেখা নেই। বাবা সমীর মুখোপাধ্যায় অসুস্থ। জেলা তৃণমূলের মুখপাত্রের মুখে খুব পরিচিত কথা, যেটা অন্যায়ভাবে হচ্ছে সেটা যাবে, সে যে কোনো দলেরই হোক, সেখানে কিছু যায় আসে না, আমাদের দল না আমাদের দল নয়।
দাগি শিক্ষাকর্মীর তালিকায় নাম তৃণমূল নেতা আদেশ চট্টোপাধ্যায়ের। স্থানীয় সূত্রে খবর তিনি এলাকার বুথ সভাপতি। অভিযোগ শুধু নিজের নয়, ক্ষমতায় ভর করে দাদার চাকরিরও নাকি ব্যবস্থা করেছেন। যদিও ক্যামেরার সামনে স্পিকটি নন আদেশ চট্টোপাধ্যায়। দাদা উত্তম চট্টোপাধ্যায় অভিযোগ অস্বীকার করা ছাড়া আর কি বা করতে পারেন? মোটেই না, পরীক্ষা দিয়ে দু ভাই একই সঙ্গে, হ্যাঁ একই ইয়ারে একই বছর। আর জানি না, কিচ্ছু জানি না। আর কারণ অভিযোগ উঠেছে যখন, শুধু আমার নয় তো অনেকেরই উঠেছে। দিকে দিকে এই দুর্নীতির দাগের অভিযোগ উঠতেই বিরোধী শিবির ফোঁস করতে ছাড়ছে না। এরা এতই অযোগ্য যে সমস্ত অযোগ্যদের তালিকা সঠিকভাবে তুলে ধরতে পারিনি। আরেকটু সময় অপেক্ষা করুন, সেই তালিকাও আপনাদের সামনে আমরা কখনো না কখনো তুলে ধরবো। তৃণমূল নেতাদের যাদের নাম পাবেন তারাও যে এটা বিনা পয়সায় পেয়েছেন সেরকম ব্যাপার নেই। তারাও হচ্ছে যে পাড়ার আরও বড় তৃণমূল নেতাদেরকে যথেষ্ট লক্ষ লক্ষ টাকা দিয়ে তবেই এই চাকরিটা পেয়েছিলেন। ভোটার তালিকা নিয়ে তুমুল রাজনীতির মাঝে দাগি শিক্ষাকর্মীর তালিকাও রাজনীতির হাওয়া গরম করে রাখল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিদ্রোহী বিএলওরা আপাতত শান্ত। আগামীকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তাদের যে কাজ, সে কাজ শুরু হবে এবং তার আগে তারা খানিকটা হলেও আশ্বস্ত হয়েছেন। কেন জানেন তো? কেননা তাদের মূলত 3টে দাবি ছিল এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে কমিশনের সঙ্গে আলোচনা, সে আলোচনা নাকি সদর্থক হয়েছে। সে কারণেই অনেকটা বেশি আশ্বস্ত হয়েছেন বিএলওরা। ইয়ারো সাহেব উনি অত্যন্ত সহানুভূতি সহকারে এই 3টে বিষয় উনি মান্যতা দিয়েছেন। উনি বলেছেন যে দুটো কাজ থেকে কিভাবে আপনাদের আমরা একটা কাজে অব্যাহতি দিয়ে কিভাবে আপনাদের কাজটা করাতে সাহায্য করতে পারি সে ব্যাপারে পূর্ণ সহযোগিতা করব। সিকিউরিটি ব্যাপারে বলেছেন যে আমরা সমস্ত ব্যবস্থা করেছি আমাদের পক্ষ থেকে যা যা করার, লোকাল থানাকে জানিয়েছি। বলেছেন যেখানে বড় বুথ আমরা চেষ্টা করছি যে ছোট বুথগুলো আছে তাদের বিএলওদের সাহায্য করার জন্য পাঠাতে পারি কিনা। গত শনিবার নজরুল মঞ্চে প্রশিক্ষণ শিবির ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিএলওরা দাবি করেন কমিশন চাইছে শিক্ষক ও শিক্ষিকারা স্কুলের কাজের পাশাপাশি এসআইআর এর কাজ করুন, কিন্তু সেটা অসম্ভব বলেই মনে করেন শিক্ষকরা। তারা স্পষ্ট দাবি করেন এসআইআর এর কাজ করতে হলে স্কুলের দায়িত্ব থেকে ছুটি দিতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি তোলেন তারা। পাশাপাশি বড় বুথে একজন বিএলওর বদলে 2জন বিএলও নিয়োগ করতে হবে। সেই দাবিগুলি নিয়ে সোমবার সদর্থক আলোচনা হয়েছে বলেই দাবি তাদের। তো মিটিংটাতে সদর্থক উত্তর পাওয়া গেছে যে আমাদের থানার ফোন নাম্বার ইত্যাদি দেওয়া থাকবে। কোথাও কোনো অসুবিধায় পড়লে আমরা পুলিশের সহযোগিতা পাবো। আমাদের যেটা 2 জায়গায় কাজ, সেইটার ব্যাপারে একটু নিশ্চিত করেছেন। যেরকম ব্যবস্থা নেওয়া যেতে পারে ঠিক সেই রকম ব্যবস্থা ওনারা নেবেন, কথা দিয়েছেন। এরপরে বিএলওরা নিজেদের কিট সংগ্রহ করেন। বিএলও প্রশিক্ষণ নিয়েছিলেন গত শনিবার। তারা এই কিটস নিয়ে তারা বেরোচ্ছেন এবং তাদের মধ্যে রয়েছে যেমন এনুমিনেশন ফর্ম রয়েছে, ফর্ম ছাড়া রয়েছে রেজিস্টার, এছাড়াও রয়েছে একাধিক নথিপত্র। সেইগুলো নিয়ে তারা বেরোচ্ছেন একের পর আলিপুরের যে ট্রেজারি বিল্ডিং সেখান থেকে বেরোচ্ছেন। কিন্তু এত হুমকি হুঁশিয়ারির মধ্যে বিএলওরা কি স্বাধীনভাবে কাজ করতে পারবেন? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। শান্ত ভট্টাচার্য ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। যাহাই তৃণমূল তাহাই কি বিএলও? এ কথা কেন বলছি? তার কারণ হচ্ছে এই যে এখন অবধি অনেকেই ট্রেনিং নিচ্ছেন, বিএলওরা ট্রেনিং নিচ্ছেন, যাদের মধ্যে আগমার্কা তৃণমূলও রয়েছেন। 2জন অঙ্গনওয়াড়ি কর্মী যারা বারুইপুরে, তারাও তো ট্রেনিং নিচ্ছেন। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে এভাবে যদি তৃণমূলের লোকজন বিএলও হিসেবে ট্রেনিং নেন তাহলে নিরপেক্ষতা বজায় থাকবে কি? যিনি সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সামলান তিনি দুপুরে পঞ্চায়েতে গিয়ে বসেন। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা ও গ্রাম পঞ্চায়েত সদস্যাই বিএলও। তৃণমূলের 2 জনপ্রতিনিধি নিলেন বিএলওর প্রশিক্ষণ। বারুইপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার 450-ও বেশি বিএলও নিয়ে চলল ট্রেনিং ক্যাম্প। সেই ভিড়ের মধ্যে মিশেছিলেন কল্যাণপুর পঞ্চায়েতের তৃণমূলের 3বারের সদস্যা শ্রাবণী মণ্ডল ও বারুইপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যা ভারতী মাইতি। এসডি অফিসে আমি ফিল আপ করে জমা দিয়েছিলাম, কিন্তু এখনও সেই অর্ডার কপি কিছু আসেনি। আমার এখনও মানে বিএলও লিস্টে এখনও আমার নাম আছে। আমি তো অনেক দিন থেকে বিএলও কাজ করছি। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি স্থায়ী কমিটি খাদ্য সরবরাহ। যে বিএলওদের নিয়ে এত বিতর্ক, সেখানে ছিলেন বারুইপুরের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। আমার নোটিশে তো আফটার বিএলও অ্যাপয়েন্টমেন্ট এরকম কোনো কমপ্লেন এসে জমা পড়েনি। বিএলওদের ঝাঁকে কিভাবে তৃণমূলের জনপ্রতিনিধিরা ঢুকে পড়লেন, প্রশ্ন তুলে 2 বিতর্কিত বিএলওকে সরানোর দাবি বিরোধীদের। এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে এই বিএলও থেকে বাদ দেওয়া, না হলে
নিরপেক্ষ ভোটার লিস্ট চাচ্ছেন, সেটা সম্ভব না। এরা কিভাবে বিএলএ অ্যাপয়েন্টমেন্ট হয়, এই সমস্ত তৃণমূলের জনপ্রতিনিধিদের অবিলম্বে এদের পদ থেকে সরাতে হবে। বেশ কিছু বিজেপির শিক্ষক, বিজেপির অঙ্গনওয়াড়ি কর্মী, সিপিএমের শিক্ষক, সিপিএমের অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে। অঙ্গনে রোদ্দুর উঠুক বা না উঠুক, পেয়ারার বারুইপুরে এখন জোড়া ফুলের বহুরূপীদের নিয়ে বিস্তর চর্চা। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। বিএলওদের ট্যাকেল করতে তৃণমূলের স্ট্র্যাটেজি ম্যান মার্কিং, সঙ্গে নজরদারি ট্রেনিং। জেলায় জেলায় বিএলএদের জন্য প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে এবং সেখানে শেখানো হচ্ছে কিভাবে বিএলওদের সঙ্গে মিশে গিয়ে তাদের মনের কথাটা জেনে নিতে হবে। প্রশাসনিকভাবে যারা নির্বাচন কমিশনের বিএলও আছে তাদেরকে কভার করতে হবে আমাদের বিএলও, তার জন্যই তাদেরকে স্পেশালি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসআইআর নিয়ে বিএলওদের নিয়ন্ত্রণ করতে তৃণমূলের ত্রিফলা কৌশল: জনসংযোগ, প্রশিক্ষণ ও ম্যান মার্কিং। ভোটার তালিকা খতিয়ে দেখতে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। তাদের সঙ্গে থাকার কথা বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএদের। সেই মতো জেলায় জেলায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে কোথাও বিএলওদের সঙ্গে মিশে যাওয়ার পরামর্শ দিলেন তৃণমূল নেতারা। সে সবাইকে তৃণমূল কংগ্রেস করে তা কিন্তু না। অনেকে করে, অনেকে মনে মনে করে, আবার অনেকে মনে মনে দেখায় আমি তৃণমূল, কিন্তু ভোটটা দিয়ে উল্টো দিই। এই বিএলও দের থেকে আপনাকে একটু মিশতে হবে। আপনি একেবারে তার ভেতরে ঢোকার চেষ্টা করুন। আমাদের বুথে প্রত্যেকটা ভোটারদের যাতে কারো ভোটের ভোটার লিস্ট থেকে যাতে নাম বাদ না দেয়, বিএলওরা ঠিক মতো কাজ করছে কিনা সেই কাজগুলো আমাদের দেখার জন্যই আজকে আমাদের প্রশিক্ষণ করা হলো। কোথাও আবার বিএলওদের কভার করার পরামর্শ দিচ্ছেন তৃণমূল নেতারা। প্রশাসনিকভাবে যারা নির্বাচন কমিশনের বিএলও আছে তাদেরকে কভার করতে হবে আমাদের বিএলও, তার জন্যই তাদেরকে স্পেশালি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোথাও আবার এসআইআর নিয়ে বোঝাতে তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে তৃণমূল। সাধারণ মানুষের মন থেকে ভয় দূর করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার পাড়ায় পাড়ায় চায়ের আসর শুরু করল ডায়মন্ড হারবারের তৃণমূল নেতৃত্ব। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে চায়ের চুমুকে উন্নয়নের গল্প। আর তৃণমূলের এইসব কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। আইপ্যাক যদি মনে করে কোনো বিএলওকে টাকা দিয়ে, পয়সা দিয়ে ধমকায়, তাদেরকে কিনে নেবে, সেটা তারা করতে পারে, কিন্তু সেই বিএলও যেন চিন্তা করে তার ভবিষ্যৎটা কি হবে। এসআইআর নিয়ে তোলা চলে অনেকেই, আর তাকেই হাতিয়ার করে ভোট ধরতে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। নীলেশ্বর সান্যাল, সুমন কল্যাণ ভদ্র ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের পিছিয়ে পড়া তফসিলি জাতিগুলোর অন্যতম বাউরি। তাদের দাবি পশ্চিমাঞ্চলের 38টি আসনের নিয়ন্ত্রণ তাদের হাতেই। কিন্তু পিছিয়ে পড়া এই জাতির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তাই নিয়ে গণ্ডগোল। তৃণমূল ঘনিষ্ঠ প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যান একে অপরের দিকে কাদা ছুড়লেন, ওই কাদা ছড়াছড়ি করা বলে সেইটা করলেন। আচ্ছা, এই পরিস্থিতিটা এই সময় দাঁড়িয়ে, বিশেষ সময় দাঁড়িয়ে কি নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে, এ প্রশ্ন রাখলাম। এমন এক ব্যক্তিকে কালচারাল বোর্ডের চেয়ারম্যান করেছেন, তিনি কখনো বাউরি সমাজ করেননি। জবাব দিলেন যে বাউরি কালচার বোর্ড থেকে যে ঘরগুলো হয়েছিল সেই ঘরগুলো কারা পেয়েছে। রাঢ়বঙ্গে নারদ বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যানের সঙ্গে লেগে গেল প্রাক্তনের। একে অপরের দিকে যেভাবে তাঁরা তীর ছুড়ছেন তাতে যে অনেক অন্ধকার দিক সামনে চলে আসছে। বাউরি কালচারাল বোর্ড সূত্রে জানা গিয়েছে, রাজ্যে তপশিলি জাতিভুক্ত 2,70,00,000 মানুষ, তার মধ্যে প্রায় 1 কোটি বাউরি। বাউরিদের দাবি পশ্চিমাঞ্চলে জেলাগুলির 38টি আসনে তারাই নিয়ন্ত্রক, যার মধ্যে রয়েছে বাঁকুড়ার 12টি, বীরভূমের 5, পশ্চিম বর্ধমানের 5, পুরুলিয়ার 4, পূর্ব বর্ধমানের 4, হুগলির 3, পশ্চিম মেদিনীপুরের 3 ও ঝাড়গ্রামের 2টি আসন। এই আসনগুলিতে 25 থেকে 30% বাউরি ভোট। সেই গুরুত্ব বুঝে বাউরি সম্প্রদায়ের উন্নয়নের জন্য 2021-এ মুখ্যমন্ত্রী বাউরি কালচারাল বোর্ড গঠনের কথা ঘোষণা করেন। গত অগস্ট মাসে সেই বোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার। দেবদাস বাউরিকে সরিয়ে চেয়ারম্যানের পদে আনা হয় তৃণমূলের শিক্ষক নেতা দীপক দুলেকে। পদহারা দেবদাসকে পরে বোর্ডের ভাইস চেয়ারম্যান করা হয়। সেই থেকেই দুজনের দ্বন্দ্ব এবার তা তীব্র হলো। আমাদের যতগুলো বাউরি সমাজ সংগঠন আছে এরা কেউ ওকে মেনে নিতে পারছেন না। উনি কখনো আব্বাস সিদ্দিকের সঙ্গে মিটিং করছে, সমাজকে বিভ্রান্ত করছে, কখনো উনি বিজেপি রাজনৈতিক দলের বিজেপি ঝান্ডার তলে কখনো করছেন। ওনার নিজের কোনো বেস নেই। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী সরকার, যে মাননীয় পশ্চিমবঙ্গ সরকার যে দায়িত্ব দিয়েছেন, তিনি সেই সরকারকে অস্বীকার করছেন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে অস্বীকার করছেন এবং তার দেওয়া পদকেও তিনি অস্বীকার করছেন।
বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে মূলত বাস বাউরিদের। আর সেই প্রেক্ষাপটে বাউরি বোর্ডের শাসক দলের ঘনিষ্ঠরা যেভাবে একে অপরের দিকে রে করে তেড়ে যাচ্ছেন, তাতে কি শাসক দলের অস্বস্তি আরো বাড়ল? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। শক্তি যদি দুর্বলতায় পরিণত হয়, বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের কাছে যে সেটা খুব একটা স্বস্তির হবে তা নয়। বিজেপি বারবার করে দাবি করে যে সংখ্যালঘু ভোট তৃণমূলের প্রাণভোমরা। এখন কি সেই সংখ্যালঘু ভোটেই কোনোভাবে অস্বস্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের? কেন এই কথাটা বলছি জানেন? তার কারণ হচ্ছে ভাঙড়, যেখানে কাইজার এবং আরাবুলরা মিলে একটা জোট তৈরি করেছেন শওকত মোল্লার বিরুদ্ধে। আর তাতে খানিকটা ধুনো ঢালা হলো পীরজাদা তহা সিদ্দিকীর দিক থেকে। মানে সকলে যদি একসাথে হয় তাহলে শওকত আলাদা হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবে সংখ্যালঘু ভোট, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা বরাবরের স্বস্তি কাজ করে, এবার সেখানে কোথাও একটা বড় প্রশ্নচিহ্ন। ভাঙড়ে সংঘাতটা আর আইএসএফ তৃণমূলের মধ্যে নেই। শওকত মোল্লা বনাম নওশাদ সিদ্দিকীর দ্বন্দ্ব আগেই শুরু হয়েছিল। হালে সেই ঝামেলায় আব্বাস সিদ্দিকীও জড়িয়ে গিয়েছেন। এদিকে দলের অন্দরের হাওয়াও তো ভালো ঠেকছে না। দিন কতক আগে কাইজার আহমেদের পার্টি অফিসে দুষ্কৃতীরা হামলা করে, আর তার বিরুদ্ধে আরাবুল ইসলামকে পাশে নিয়ে প্রেস কনফারেন্স করেন কাইজার আহমেদ। শওকত মোল্লার নামটুকু শুধু করেননি, বাকি যা যা বলার বলেছেন। ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে। ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে, দেখো আমি ভাঙড় উপহার দিচ্ছি। কিছু বললো পাগল ছাগল ছেড়ে দিন। বলছে যে আমরা দফায় দফায় তার দুর্নীতি নিয়ে ভাঙড়ে আলোচনা করছি। কোনো অসুবিধা নেই, করতে দিন। মুখে ছাড়তে বললেও শওকত মোল্লা কি ছাড়ার পাত্র? প্রকাশ্য সভায় তিনি বলেছেন 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। এইখানকার জমি হাওড় যারা জমির দালালি করে 13 থেকে 18 মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে। 1 ইঞ্চি জমি কিন্তু ছাড়া হবে না। সেই জমি নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করতে হবে। এর জন্য আমাদের ছেলেরা তৈরি তো নাকি? জমি ছাড়া হবে না বলেই জমি ধরে রাখা যায় নাকি? ভোটের মুখে জমি তো পারদের থেকেও পিচ্ছিল। তার উপর কাইজার আহমেদ তো ফুরফুরা শরীফের তাস খেলে দিয়েছেন। ফুরফুরা শরীফকে ছাড়ছে না। ফুরফুরা শরীফ একটা আলাদা সত্তা, আইএসএফ একটা আলাদা সত্তা, ওটাকে গুলিয়ে ফুরফুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে। ফুরফুরার অভ্যন্তরীণ সমীকরণে নওশাদ আব্বাসের বিপরীত মেনুতে তহা সিদ্দিকী, কিন্তু শওকত মোল্লাকে সহ্য করতে পারছেন না তিনিও। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি এবং তার 5 সুযোগ্য সন্তানকে আঘাত করেছে। আপনি লিখে নেন 2026-এ সবচেয়ে ভয়ঙ্কর খুনোখুনি হবে, সবচেয়ে ভয়ঙ্কর খুনোখুনি হবে ক্যানিং এবং ভাঙড়। আর এর জন্য মূল আসামি, মূল দায়ী যে থাকবে তার নাম হচ্ছে শওকত মোল্লা। কয়েকদিন আগেই ভাঙড়ে ইমামরত্ন অনুষ্ঠানের আয়োজন করেন শওকত মোল্লা। অনুষ্ঠানে যোগ দিয়ে শওকতের ঢালাও তারিফ করেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে ফুরফুরার অন্দরে শওকত নিয়ে বিদ্বেষ ছড়াতে থাকলে তা তৃণমূলের পক্ষে অস্বস্তিকর হয়ে উঠবে না তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, ঠিক এভাবেই শোভন চট্টোপাধ্যায় আরও একবার তৃণমূল কংগ্রেসের মূল স্রোতে মিশলেন, ভাসলেন। যেভাবে মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই SIR এর বিরোধিতা করে রাস্তায় নামবেন, সেই মিছিলে পা মেলাবেন শোভন চট্টোপাধ্যায়ও, সঙ্গে থাকবে অবশ্যই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার জায়গা নেই। মমতাদির আশীর্বাদে ঘরে ফেরা। সত্যিই তো প্রায় 7 বছর ধরে ঘর ছাড়া, মাঝে শত্রুর ঘরে বাস, তারপর ফের নিজের জোড়া ফুলের কাননে প্রত্যাবর্তন শোভন চট্টোপাধ্যায়। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় কিচেন ক্যাবিনেটের সদস্য, দিদির আদরের কানন, মান অভিমান নিয়ে 2018 সালের নভেম্বরে মেয়র ও মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তৃণমূলের সংস্রব ত্যাগ করেছিলেন। 2019 সালে অগস্টে বিজেপিতে যোগদান। 2021 সালে বিধানসভা ভোটের টিকিট না পেয়ে বিজেপিকে কার্যত ত্যাগ। এরপর 2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটাও নিতে যান কানন। তখন থেকে বারবারই জল্পনা চলতে থাকে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরছেন। সম্প্রতি সরকারি পদে ফেরেন NKD এর চেয়ারম্যান করা হয় কলকাতার প্রাক্তন মেয়রকে। তখন সেই জল্পনা আরও তীব্র হয়।
অবশেষে ঘর বাপসি শোভনে। সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসের হাত ধরে বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে ফের তৃণমূলে যোগদান করলেন তিনি। যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস আমার নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আর্থিক যোগাযোগ, ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য, কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে। আগামী দিনে এনসিআইটি দিয়ে, ডিগ্রিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা, কোথাও ত্রুটি রাখবো না। মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল। দলনেত্রীর অনুমোদন ক্রমেই শোভনদা এবং বৈশাখী দি দুজনকেই দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না। অধঃপতনের যদি কোনো চূড়ান্ত সীমায় থাকে সেই জায়গায় আছে। এর উত্তর মাননীয় বিধায়িকা, মাননীয় শ্রদ্ধেয় দুলাল বাবুর সুকন্যা রত্না দেবী দিতে পারবেন, আমি শুভেন্দু অধিকারী দেব। যদি যাবেন তাহলে এক মঞ্চ শেয়ার করতে হবে, কথাটা রাখতে পারলেন না। আর যদি না গিয়ে নিচে দাঁড়িয়ে থাকেন মঞ্চের, তাহলে সেটা ওনাদের ব্যাপার। আর ওনারা আসতে চাইছেন, কাজ করতে চাইছেন, মন দিয়ে কাজ করুন। কারোর পেছনে, মানে বিশেষ করে আমার পেছনে যদি না লাগেন, আমাকে যদি কাজে ডিস্টার্ব না করেন, আমার কোনো বক্তব্যই নেই। এবার শোভন চট্টোপাধ্যায় কি প্রার্থী হবেন? প্রশাসনে কি আরো বড় দায়িত্ব পাবেন? তৃণমূলের অন্দরে এখন সেই চর্চা তুঙ্গে। সৌরভ গুহ ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। সেবাই পরম ধর্ম, এই কথাটা আমরা শুনে এসেছি, কিন্তু এই কথার মধ্যে যখন রাজনীতিটা ঢুকে যায় না, তখন এই শব্দটার অর্থটাই একেবারে বদলে যায়। কেন বলছি এই কথা? কেননা যুক্তি পাল্টা যুক্তির একেবারে জাঁতা কলে এই মুহূর্তে রয়েছেন হলদিপাড়ের বাসিন্দারা। তারা ভাবছেন আদৌ কি তারা সেবাটা পাবেন? কেন বললাম এই কথা, দেখুন প্রতিবেদন। পয়সা আছে করতে না বলছে, এক্সপায়ারি ওষুধ দেবেন না, ভুয়া ডাক্তার আনবেন না, কেউ চায়নি, ওসব সাজানো। কতই আমাদেরকে অনুকরণ করুক না কেন, মানুষের সহানুভূতি মমতা ব্যানার্জির প্রতি। জনতাই জনার্দন, আর সামনে যদি ভোট হয় তাহলে তো কথাই নেই। রাজ্য রাজনীতির যে বিধানসভা আসন অন্যতম চর্চিত, সেই নন্দীগ্রামের বাসিন্দারা এবেলা ওবেলার নানা প্রতিশ্রুতি পাচ্ছেন। ভোটমুখী নন্দীগ্রামে তৃণমূলের মুখে ডায়মন্ড মডেলের সেবাশ্রয়, বিজেপির উদ্যোগে সেবাদান স্বাস্থ্য শিবির, সব মিলিয়ে নন্দীগ্রামে পুরো দস্তুর সেবা যুদ্ধ। বিরোধী দলনেতার দাবি 16 বছর আগে থেকেই তিনি নন্দীগ্রামের সেবাদানে যুক্ত, নতুন কিছু নয়। 2009 সাল থেকে এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি, কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, নতুন নয়, এটা শিকড় খুব গভীরে। পাল্টা তৃণমূলের কটাক্ষ, নকল নবিশ বিজেপি। ডায়মন্ড মডেলের সেবাশ্রয় দেখে তড়িঘড়ি নেমেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী আবার নতুন করে চেষ্টা করছেন যে মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য, যে আমি বিভিন্ন ধরনের পরিষেবা আপনাদের কাছে পৌঁছে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সেবাশ্রয় প্রকল্পকে নকল করার চেষ্টা করছেন। তৃণমূল বিজেপি যাই বলুক, সেবার লড়াইয়ে আদতে কি নন্দীগ্রামের বাসিন্দারা সুস্বাস্থ্যের খোঁজ পেলেন? অনেক কিছু স্পেশালিস্ট হওয়া উচিত, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে একজন ডাক্তার সব বিভাগেরই রুগী দেখছে। তো এখানে 4টে হলো, আবার যদি কোনো দল এসে করে তাও ভালো। মানুষ তো, সাধারণ মানুষ তো পরিষেবা নেব কথা। ইনি জিতলে আমি জিতলে এটা করে দেবো, আর উনি বলছেন আমি জিতলে এটা করবো, আর যে কেউ জিতলে তো করে দেবে। সেই 2013 সালে স্বাস্থ্য জেলা হয় নন্দীগ্রাম। 2 বছর পর সুপার স্পেশালিটি হাসপাতাল প্রায় বহু আলোচিত এই কেন্দ্রে, কিন্তু সেখানে নেই আইসিইউ। বড় সার্জারির ক্ষেত্রে রেফার হয়। এসব দেখে কারো কারো প্রশ্ন, নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয় মডেলের দাবি কি আসলে স্বাস্থ্যের রোগ মেনে নেওয়া? ব্যর্থতার জানালা কি খুলে দিল শাসক দলই? নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। ঝাঁটা হাতে রাস্তায় নেমেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলছেন ঝাঁটা হাতে নেওয়াটা প্রতীকী হলেও এটা তার প্রতিবাদের অস্ত্র। কিন্তু কিসের প্রতিবাদ করছেন তিনি? শিলিগুড়ি পুরসভা সাফাই কর্মীদের বেতন বাড়ছে না, কিন্তু তৃণমূলের নেতা কর্মীদের সম্পত্তি ফুলে ফেপে উঠছে। যদিও বিজেপির এই অভিযোগ কার্যত অস্বীকার করেছে তৃণমূল, এবং তারা বলছেন যে বিধায়ক শঙ্কর ঘোষ তিনি নজর কাড়ার জন্য এইসব করছেন। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ফের আন্দোলনে শিলিগুড়ি পুরসভার সাফাই কর্মীরা। যাদের কাঁধে শহর ঝাঁ চকচকে করার দায়িত্ব, তাদের বেতন নিয়েই উঠছে প্রশ্ন।
অথচ শিলিগুড়ি পুরসভার কাউন্সিলরদের জন্য সাম্মানিক ভাতা, মোবাইল ফোন, গাড়ির তেল ইত্যাদি সহ মাসে 17,000 টাকা বরাদ্দ। শিলিগুড়ি পুরসভার মোট কাউন্সিলর 47 জন, অর্থাৎ কাউন্সিলরদের জন্য মাসে বরাদ্দ 7,99,000 টাকা। সেখানে সাফাই বিভাগের ভ্যান চালকরা পান 6,200 টাকা, সাফাই কর্মীরা পান মাসিক 9,000 টাকা। সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবির সমর্থনে পথে নামল বিজেপি। দিন কয়েক আগেই ছট পূজার পর শহরে ঝাড়ু দিয়েছিলেন মেয়র গৌতম দেব, আর ঠিক তারই পাল্টা হিসেবে আজ পৌর নিগমের সামনে গিয়ে ঝাড়ু দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ঝাড়ু নিয়ে রাস্তা সাফাই করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মেয়রকে তো বিধায়কের স্বচ্ছতার আপনি বার্তা দিচ্ছেন শহরে, অথচ যারাই স্বচ্ছতার কাজ করে তাদের প্রতি যত্নবান হন, তাদের মাইনা বৃদ্ধি পাক। 10 টাকা মাইনা বৃদ্ধি পেয়েছে এই যে বড় বড় কথা বলা মেয়র সাহেবের আমলে। ওনাদের কাউন্সিলরদের পয়সা আকাশের গতিতে বেড়েছে। লোক দেখানো আন্দোলন বলে পাল্টা কটাক্ষ মেয়রের। ও জানেন, আমি অ্যাডমিনিস্ট্রেটর যখন ছিলাম তখন তো আমি অস্থায়ী কর্মীদের 10% বাড়িয়েছি, তারপরে 3% বাড়িয়েছি। রিচা হয়তো কালকে শহরে আসবে, তাকে সম্বোধনা দেওয়া যাবে। পলিটিক্যাল এই ধরনের পুরসভার ভিতরে এটা 2 দিন পরে করলেও পারত, তবে ও করেছে। তাদের নিজেদের রাজনৈতিক এজেন্ডায় করছে, ভোটের আগে এরকম করবে। ভোটের আগে শাসক বনাম বিরোধীদের এই চাপানুতো সাফাই কর্মীদেরকে নিয়ে শহরের উত্তেজনা বাড়াচ্ছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। জলাভূমির বাস্তুতন্ত্রকে বলে রামসার সাইট। দুনিয়ায় অন্যতম রামসার সাইট পূর্ব কলকাতা জলাভূমি, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডে আপনারা জানেন বছরে 20,000 মেট্রিক টন মাছ আসে এখান থেকে, 50,000 মেট্রিক টন সবজি পাওয়া যায়, প্রায় 35টিরও বেশি বিভিন্ন জাতির পরিযায়ী পাখি তারা আসে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শহরের 60% কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এই ওয়েটল্যান্ড। কিন্তু ভাবুন, অবৈধ নির্মাণে এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড এখন বিলুপ্তির পথে। দুশ্চিন্তার। কলকাতার ফুসফুস যদি সবুজ ময়দান হয়, তবে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি অবশ্যই কলকাতা সহ বাংলার হৃদয়। জলাভূমির গুরুত্ব কতটা তা বুঝতে গেলে রামসার সাইটের কথা জানতে হবে। রামসার সাইট কি? রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। 1971 সালে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশ মিলে এক কনভেনশনে যোগ দেয়। কনভেনশনে একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে বিশ্বের দেশগুলি। জৈব পরিবেশ রক্ষায় মোট 158টি দেশ স্বাক্ষর করেছে। পৃথিবীর 169 মিলিয়ন হেক্টর এলাকায় 1828টি এলাকা গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে তালিকাভুক্ত। আর এখানেই কলকাতা তথা পূর্ব কলকাতার জলাভূমির গুরুত্ব। পৃথিবীর জৈব পরিবেশ রক্ষায় পূর্ব কলকাতার জলাভূমির এই গুরুত্বের কথাটা বেশ অদ্ভুত কারণেই খানিকটা যেন অবহেলিত। পূর্ব কলকাতার জলাভূমির অস্তিত্ব কতটা বিপন্ন তা সম্প্রতি ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এক রিপোর্ট পেশ করেছে দিল্লিতে। সেখানেই জলাভূমির অস্তিত্ব বিপন্ন ফের একবার মনে করিয়ে দেওয়া হয়েছে। ভারতের 23 রাজ্যের 75 এলাকা রামসার সাইটের অন্তর্ভুক্ত। ওড়িশার চিল্কা, হিমাচলের চন্দ্রতালের মতো জলাভূমি এই রামসার সাইটের অন্তর্ভুক্ত। গুরুত্বপূর্ণ জলাভূমির তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও পূর্ব কলকাতার জলাভূমি। পূর্ব কলকাতার জলাভূমির বিশ্ব জৈব পরিবেশ রক্ষায় গুরুত্বটাই বোঝা যাচ্ছে এবার, অথচ এই জলাভূমিটাই আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ক্রমশ। গত 14 বছরে 359টি এফআইআর হয়েছে থানায়। রাজ্য প্রশাসন ও কলকাতা পুরসভার দায় এখানেই শেষ। পূর্ব কলকাতা জলাভূমিতে কংক্রিটের বেআইনি নির্মাণ রুখতে এবং ভাঙতে আর কোনো পদক্ষেপ কি করতে পারে না প্রশাসন? আন্তর্জাতিক এই রামসার সাইটকে 2026-এর মধ্যে সম্পূর্ণ জবরদখল মুক্ত করা হবে বলে টার্গেট নিয়েছে রাজ্য সরকার। 12,500 হেক্টরের এই এলাকার জন্য অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে অনুপ্রবেশকারী নিয়ে বারবার আমরা দেখেছি যে একটা তৎপরতা দেখা গিয়েছে। আজাদ মল্লিকের কথা আপনাদের মনে রয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছিল। আর এই আজাদ মল্লিকের মতোই নাকি আরও অনেকেই এই রাজ্যে ঘাপটি মেরে বসে রয়েছেন, আর তাদেরকেই খুঁজতে এবারে সোজা পাসপোর্ট অফিসেই ঢুক দিলেন তদন্তকারীরা। সেখান থেকেই তারা এক এক করে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে পারবেন, অন্তত এমনটাই মনে করছেন।
সপ্তাহের প্রথম দিন সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডির গাড়ি ছুটল নদিয়ার চাকদায়। এক কাঠমিস্ত্রির বাড়ির উঠোনে পৌঁছল জাল পাসপোর্ট কাণ্ডের তদন্ত। মিস্ত্রির উঠোনে ইডি। আজাদ মল্লিক থেকে চক্রের জাল কাটতে কাটতে ইডির ফোকাসে এখন নদিয়া। কিছুদিন আগে নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্তকে। ইন্দুভূষণ আজাদ মল্লিকের ভারতীয় পাসপোর্ট রিনিউ করিয়েছিলেন। ইন্দুভূষণের থেকেই একাধিক পাসপোর্ট তৈরি করিয়েছিলেন চাকদার কাঠমিস্ত্রি বিপ্লব সরকার। সেই সূত্র ধরেই চাকদার কাঠমিস্ত্রি বিপ্লবের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিভাবে, কোথা থেকে পাসপোর্ট তৈরি, পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় গিয়েছিলেন প্রশ্ন ইডির। সেই প্রশ্নের পূর্ণাঙ্গ রিপোর্ট চান তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব সরকার, তার বাবা ও ভাইকে আটক করে সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে। চাকদার পাশাপাশি ইডির আরও একটি দল পৌঁছয়ে কলকাতার আনন্দপুরের পাসপোর্ট সেবা কেন্দ্রের সামনে। সেখানে একটি দোকানে তাঁরা ঢুকে পড়েন। বাইপাসে যে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেই পাসপোর্ট সেবা কেন্দ্র সংলগ্ন একটি দোকান, সেই দোকানেও এই মুহূর্তে ইডি তল্লাশি চলছে। এবং এই দোকানে যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, যে এই দোকানে মূলত পাসপোর্টের যে আবেদন, সেই আবেদন জমা দেওয়া হয়। এই দোকানে যে যারা রয়েছেন ইডি তদন্তকারীরা, তারা মূলত ল্যাপটপ এবং কম্পিউটার ঘেটে ডিজিটাল যে ডেটা সেইটা সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং ইডির সন্দেহ যে এই দোকান বা এই জায়গা থেকেও এই ধরনের জাল নথির মাধ্যমে পাসপোর্ট তৈরি করা হতে পারে। না, ওনারা ইনফরমেশন নিয়েছে। আচ্ছা, পাসপোর্ট অফিসের কোনো অফিসারের না, এইসব কিছু হয়নি। এইসব আজাদ মল্লিক নামে না, ওইসব কাউকে চিনা, ওইসব কথা হয়নি। পাশাপাশি ইডির তদন্তকারীরা পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেতরেও যান। ধৃত ইন্দুভূষণের সাহায্যে 300টি ভুয়ো পাসপোর্ট ইস্যু করা হয়েছে বলে খবর। কাদের হাতে পৌঁছেছে সেই পাসপোর্ট, সে তথ্য পেতেই পাসপোর্ট অফিসেও পৌঁছে যান তদন্তকারীরা। আজাদ মল্লিক থেকে যে তদন্তের শুরু, সেটাই এখন নদিয়ার চাকদায় এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আরও জেলায় ছড়িয়ে পড়বে না তো এই তদন্ত? কারণ ইডি আগেই দাবি করেছে জাল পাসপোর্ট কাণ্ডে আজাদ হিমশৈলের চূড়া মাত্র, অর্থাৎ পিকচার অভি বাকি হ্যায়। সুজয় পাল ও আব্দুল আজিজের রিপোর্ট, TV9 বাংলা। চকলেট, চা পাতা বিক্রির আড়ালে জাল শংসাপত্রের কারবার। গোয়েন্দাদের নজর এড়ানি। যখন এসআইআর নিয়ে এত হইচই হচ্ছে, তার মাঝেই জাল শংসাপত্রের কারবারের চক্র সামনে চলে এসেছে। হ্যাঁ, সবটাই আড়ালে আবডালে হতো, সহজে ধরা যেত না এইসব চা, চকলেট এইসব বিক্রি করা হতো বলে। গোয়েন্দাদের নজর এড়ায়নি। গোয়েন্দাদের নজরে আসে এবং তারপরেই বাগডোগরার পুটিমারি থেকে গ্রেফতারও করা হয়েছে তাকে। ফেলো করি, নাও জাল সার্টিফিকেট। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগ ওঠার পরেই টনক নড়ে পুলিশে। এই চক্রের জাল কতটা ছড়িয়েছে তদন্ত শুরু করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এই মামলায় দুজনকে গ্রেফতার করে জেরা করতেই উঠে আসে লালনের নাম। তারপরেই লালন কুমার ওঝাকে গ্রেফতার করে পুলিশ। লালনের বাড়ি থেকে উদ্ধার হয় জাল নথি, নেপালের বাসিন্দাদের একাধিক পাসপোর্ট, জাল ভোটার আধার কার্ড, 200 ব্যক্তির পাসপোর্ট সাইজ ছবিও বাজেয়াপ্ত। জাল জন্ম শংসাপত্রের কাণ্ডের মাস্টারমাইন্ড লালন ওঝা। সামনে এই অরুণা ট্রেডার্স নামের ব্যবসা, অর্থাৎ এলাকায় ঘুরে ঘুরে চা পাতা, চকলেট ইত্যাদি বিলি করতেন লালন, কিন্তু পেছনে ছিল এই জাল জন্ম শংসাপত্রের কারবার। পুলিশের তদন্ত বলছে শুধু জাল জন্ম শংসাপত্রই নয়, পাসপোর্ট বানিয়ে দেওয়ার ক্ষেত্রেও জাল নথিপত্র সংগ্রহ করে বিপুল টাকার বিনিময়ে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কাজে যুক্ত ছিলেন এই লালন। 3 লক্ষ টাকা দিলেই জাল নথি দিয়ে হাতে পাসপোর্ট। বার্থ সার্টিফিকেটের দর ছিল 40,000 টাকা। লালন বরাত নিয়ে বিডিও অফিসের সহায়তা কেন্দ্রের কর্মী নবজিৎ গুহনিয়োগীর সঙ্গে যোগাযোগ করত। নবজিৎ খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহাকে সার্টিফিকেট তৈরির নির্দেশ দিত। নকশালবাড়ি এলাকা থেকে পার্থ নবজিৎকে গ্রেফতার করে পুলিশ। এলাকাবাসীর দাবি, সন্ধ্যা হলেই লালনের বাড়িতে অচেনা লোকের আসা যাওয়া চোখে পড়ত। মানে সন্ধ্যা হলেই কারা আসতো? এখন তো আর লোকজন আমি চিনি না। অচেনা? হ্যাঁ, অচেনা। এলাকার লোক নয়? এলাকার লোক না। ভিতরে কম্পিউটার আছে? কম্পিউটার আছে। টাকা পয়সার কথাটা কি বলতো? টাকা পয়সার কথা কোটিপতি মানে বলতো যে অনেক প্রপার্টি আছে। কিসের থেকে প্রপার্টি, কেন প্রপার্টি, কি আমি কাজ, সেটা জানতে চাই। যদিও লালনের পরিবারের দাবি, घर में वैसा कुछ काम करता तब ना देखते, हम लोग को कुछ जानकारी ही नहीं है इस विषय में। कहाँ पे काम करता था? वो सब जानकारी नहीं है। बोली तो चॉकलेट का, घर से चॉकलेट का काम करता था। তদন্তে উঠে এসেছে সিকিম, বিহার সহ বিভিন্ন রাজ্যের মানুষ মোটা টাকার বিনিময়ে চক্রের কাছ থেকে জাল সার্টিফিকেট সংগ্রহ করেছে। এই জালিয়াতির পেছনে কোটি টাকার দুর্নীতির অভিযোগও উঠেছে। এই তদন্ত যতই এগোচ্ছে,
ততই এই জাল শংসাপত্রের কারবারের নেটওয়ার্ক কতটা বিস্তৃত তা সামনে আসছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।